আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় কে কার প্রতারণার খপ্পরে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকুন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় কে কার প্রতারণার খপ্পরে। এই বিষয়টি নিয়ে আসলে এনসিপি নেতা নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আসলে এই কথাগুলো উঠেছে। তিনি স্পষ্ট করেই বলেছেন যে আসলে একটি পরিকল্পিতভাবে এই পিআর আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা বলে উল্লেখ করেছেন। আসলে কি জামায়াত সহ ইসলামী যে দলগুলো আছে তারা কি প্রতারণা করছে, রাজনৈতিক প্রতারণা? এই প্রশ্নটি আসলে আমি আপনার কাছে করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২১ টিভির সম্মানিত সঞ্চালক সাহেবকে ধন্যবাদ। আমার সহ আলোচক গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, দেশ বিদেশে শুনতেছেন শ্রোতা মণ্ডলী, তাদেরকে শুভেচ্ছা জানাই। আসলে প্রতারণা শব্দটা, এই শব্দটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ। প্রতারণা করে গুন্ডা, পান্ডা, সন্ডা, এরাই তো প্রতারণা করে। কিন্তু রাজনৈতিক দল প্রতারণা করবে, এই কথাটা আর একটা রাজনৈতিক দল বলবে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চেতনায় লালিত, ২৪ চেতনায় লালিত এনসিপিকে আমরা শুধু ওদেরকে স্নেহ করি না, ওদেরকে শ্রদ্ধাও করেছি। ওদেরকে আমরা শ্রদ্ধাও করি, ওদেরকে ভালোবাসি। ওরা ডাক দিলে সেই ডাকে আমরা সাড়া দিই। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ডাক দিয়েছিল রাত ২টার সময়। আমরা সেই ২টার সময় কিন্তু মিছিল সহকারে পিসেবেনিতে আমরা ওদের সেই সমাবেশে উপস্থিত হয়েছিলাম। শাহবাগে ডাক দিয়েছিলাম, আমরা কিন্তু তাদেরকে সমর্থন করেছিলাম। ৩-৪ আগস্টে কিন্তু আমরা হাজার হাজার লোক নিয়ে শাহবাগে ওদের পক্ষে সংহতি জানিয়েছিলাম। কাজে এই ধরনের আমরা একটা উদীয়মান রাজনৈতিক শক্তি, যারা ২৪-এর অভ্যুত্থানকে লালন করে যারা দল গঠন করেছে, তাদের মুখ থেকে একটা পুরানো দল, একটা অনেক পোর খাওয়া দল জামাত ইসলামের ব্যাপারে এ ধরনের কোনো কথা এটা শোভনীয় নয় বলে আমি মনে করি। এই কথাটা মানায় না তাদের মুখ থেকে। তারা উদীয়মান, এখন তাদের সামনে অনেক কাজ বাকি। কাজে এই দিক থেকে ওনার এই বক্তব্য, কারণ পিআর তো শুধু জামাত চায় না, আজকে ৮টা দল পিআর চায়। একসময় তো ২৬টা দলেই পিআর চাইতো। ৩১টা দলের মধ্যে ২৬টা দলেই কিন্তু ঐক্যমত্য কমিশনে তারা পিআর চাইতো। এরাও এই গণ অধিকারও পিআর চাইতো। পরবর্তীতে ভাগ হয়ে গেল, কেউ লোয়ার হাউস আপার হাউস চায়, কেউ শুধু আপার হাউস চায়। হ্যাঁ, পিআর তো এই আপনার এনসিপিও চায় আপার হাউস চায়। আমরা যখন যুক্তি বুঝাইলাম যে আপার হাউসে পিআর, লোয়ার হাউসে তা হবে কীভাবে হবে, তখন বললেন যে লোয়ার হাউসে যদি ওইখানে এটা নিয়ে কিন্তু একটা ঐক্যমত্য কমিশনের একটা বিভক্তি আছে। কেউ বলছে আসনের ভিত্তিতে আপার হাউস, আর কেউ বলছে যে ভোট অনুযায়ী অনুপাতে আপার হাউস। তাই আমি বললাম এত ওটাকে বলা হয় বাংলায় এত পেশাপেশি দরকারটা কি? কেউ যদি 10% ভোট পায়, 10 জন দেবে আপার হাউসে, 30 জন যাবে লোয়ার হাউসে, 10 জন যাবে নারী আসনে। এভাবে কিন্তু সহজ কথা না, সহজ সমীকরণ, কিন্তু এরা খুব কঠিন সমীকরণ করে। একই দেশে দেখেন আপার হাউসের একটা ভোট, আবার লোয়ার হাউসে আর একটা ব্যালট, এই নানান ঝামেলা। যার কারণে আর যখন আমাদের একটা মহাসমস্যা ২৬শে জুন শহীদ উদ্যানে একটা ঐতিহাসিক মহাসমাবেশ, সেখানে কিন্তু সকল দল, শুধু বিএনপিকে দাওয়াত দেওয়া হয় না, তারা পিআর চায় না। জি, যারা পিআর চায় না, এই পিআর না চাওয়া দলগুলি সবাই কিন্তু স্টেজে উঠছিল একই সাথে, এবং সেখানে পিআর চায় তারা সবাই একই সঙ্গে ছিল, ওই স্টেজে উঠছিল। শুধু বিএনপি বাকি ছিল, বিএনপি পিআর পক্ষে ছিল, তারা পিআর চায় না। সেখানে কিন্তু সবাই পিআরের পক্ষে। 5 দফার মধ্যে যেহেতু পিআর ছিল, এখানে তারা এনসিপিও ছিল, সেদিন জনসভায় বক্তব্য দিয়েছে। তারপরে মনে করেন 19শে জুলাই জামাতে একটা মহাসমাবেশ ছিল, সেখানে কিন্তু এনসিপি এবং সেখানেও কিন্তু বিএনপিকে দাওয়াত দেওয়া হয় নাই, যেহেতু তারা পিআর চায় না। সবাই কিন্তু সেখানে, এবং শুধু তাই না, আমাদের প্রোগ্রামে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
তারাও পিয়ারের পক্ষে জোরালো বক্তব্য দিছে। তারা বলেছে পিয়ার হলে আমাদের সুবিধা, আমাদের কেউ রাজনৈতিক হাতি হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না, আমরা আমাদের ভোটগুলি সঠিকভাবে দিতে পারবো। এনসিপি কি তখন পিয়ারের পক্ষে বক্তব্য দিয়েছিল? যেহেতু 5 দফার দাবিতে আমাদের এখানে তো পিয়ারে বলছে, ওই যে সার্জিস ছিল, আক্তার ছিল, ওরা বলছে তো, সার্জিস তো বক্তব্য বলছে। এবং এমন একটা কথা হয়েছে, কেউ কেউ বলছে যে প্রয়োজন বোধে পিয়ার দাবিতে আরেকটা শাহবাগ হবে, ওরাই বলছে। এটা কি এনসিপি বলছে? এনসিপি বলছে, এনসিপির একজন নেতা। হ্যাঁ, এখন তো বৈঠকে বলছে যে পিয়ারের যখন তার এটা গুরুত্বটা বুঝলো, এর সুফলটা বুঝলো, তখন বলছে যে এইটা বাস্তবের জন্য আরেকটা শাহবাগ হবে, একথা তো বলছে তারা। আমাদের সাথে তো অহরহ বৈঠক তাদের এই কিছুদিন আগে থেকেও তো হয়েছে। এবং আমাদের যে 5 দফা কর্মসূচি, যেটা এই কর্মসূচি তো নাহিদের বাসায় হয়েছে, সেখানে জামাতের নেতা আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং তাকে আহ্বায়ক বানানো হয়েছিল যে 5 দফা দাবি আদায়ের আহ্বায়ক থাকবে নাহিদ। পরের দিন কি কারণে কি হইল, তিনি কি সেদিন সম্মতি জানিয়েছিলেন? হ্যাঁ, সম্মতি জানালে তার আহ্বায়ক বানায় কিভাবে, এটি নিয়েই তো আলোচনা, কি বিষয় নিয়ে আলোচনা, এখানেই তো আলোচনা। তো তাহলে হঠাৎ কেন আসলে পিয়ারের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, বা জামাত বা ইসলামী দলগুলোর বিরুদ্ধে কেন অবস্থান নিয়েছেন? পিয়ার বড় দলগুলা চায় না 2টা কারণে। কেন? পিয়ারে যেমন প্রার্থী নাই, দল, তা প্রার্থী না থাকলে তারা যে হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে নির্বাচনের আগে আগে, এইটার থাকে না, মনোনয়ন বাণিজ্য থাকে না। প্রার্থী নাই, তা মনোনয়ন দেবে, তাকে বাণিজ্য করবে কার সাথে? দ্বিতীয় নম্বর হলো, যারা মনোনয়ন পায় কোটি কোটি টাকা দিয়া, 20-50 কোটি টাকা, 100 কোটি টাকাও তো হয়, এই টাকা দিয়ে যারা মনোনয়ন নিয়ে যায়, তারা কিন্তু স্থানীয় চাঁদা কালেকশন করে। কারণ আমি 50 কোটি টাকা দিয়ে মনোনয়ন নিয়ে আসছি, এখন আমাকে কী করবো? স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, হ্যাঁ, কন্ট্রাক্টর যারা, এদের থেকে আবার ওরা চাঁদা নেয়। একজন এমপির একান্ত লোক বলল, সে এখন জেলে আছে আওয়ামী লীগ, সে বলছে যে 50 কোটি টাকা দিয়ে সে মনোনয়ন নিয়ে আসলো, আসার পরে সবাই খাম নিয়ে তার সাথে দেখা করলো। আমি তার পিএ ছিল, তার পিএ, সে বলছে আমি দেখছি যে খাম নিয়ে তার সাথে আবার দেখা করে ওই স্থানীয় যারা ব্যবসা ট্যাবসা দেখা করে তারা। তো এই 2 কারণে, একটা হলো মনোনয়ন বাণিজ্য, এইটা থাকে না, যেটা হলো ওদের দলের একটা বড় উৎস। আর দ্বিতীয় হলো ওই যে আপনি বলছেন শুধু মনোনয়ন বাণিজ্যের জন্যই তারা পিয়ার চায় না। দ্বিতীয় নম্বর হলো যে যারা স্থানীয়ভাবে, তাদের তো একটা বাণিজ্য হয়, যারা প্রার্থী থাকে তারাও তো একটা বাণিজ্য করে, এই 2টা বাণিজ্য বন্ধ হয়ে যায় তারা। এবং তারা অনেকে বলেছে যে আমরা যদি স্থানীয় প্রার্থী না থাকে, তাই ভোট কালেকশন করবে কি? আমাদের তো ভোট কালেকশন করার কোনো লোক নাই। কাজে এই দিক থেকে এই কারণে কিছু পিয়ারটা হলে আপনি চিন্তা করেন 91 পিয়ার আছে। জি, এখন ভাই আমি আপনার কাছে আসবো, এই পিয়ার নিয়ে আলোচনা আসবো। আমি এই পর্যায়ে আবার রাশেদ খানের কাছে আসতে চাই। রাশেদ খান, আমরা দেখছি যে হঠাৎ করেই রাজনীতিতে একটা উত্তেজনা বা উত্তপ্ত একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বাকযুদ্ধ একরকম বলা যায়। আসলে কে কার প্রতারণার খপ্পরে? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমাদের আশরাফ আলী আকন ভাই, তিনি চমৎকার বলেছেন তার যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে। তবে তার একটি বক্তব্য অত্যন্ত মূল্যবান, যেটি তিনি এর আগেও কয়েকটি টকশোতে বলেছেন, যে 5 দফা যে কর্মসূচি নিয়ে তারা এখন মাঠে রয়েছে, এই কর্মসূচির যে সূত্রপাত, আলোচনা, সিদ্ধান্ত, সেটা এনসিপির বর্তমান আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের বাসায় এই কর্মসূচির সিদ্ধান্ত হয়, যেটি ভাই বললেন। এবং এই কর্মসূচির আহ্বায়ক বানানো হয় নাহিদ ইসলামকে। পরবর্তীতে নাহিদ ইসলাম পল্টি মেরেছে, যেটি তিনি এর আগে একটি টকশোতে বলেছিলেন, এবং সেই বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছে যে তিনি আসলে যে 5 দফা কর্মসূচির যে ইতিহাস বা গমর, সেটি আসলে ফাঁস করেছিলেন। তা আমার কথা হলো যে আপনারা একটি বড় দল, একটি ছোট দলের মানে কথায় আপনারা এইভাবে আসলে মানে প্রতারিত হবেন কেন? তাদের ফাঁদে আপনারা পা দিলেন? আপনাদের তো অতীত অভিজ্ঞতা আছে, তাই না? তো এই অভিজ্ঞতা আপনি বলছেন যে তারা প্রতারণার ফাঁদে পা দিয়েছে, কিন্তু তারা বলছে যে তারাই প্রতারণা করছে। আসলে আমি সেটাই বলছি যে তার ভাষায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের সাথে প্রতারণা করেছে, যদি আমি তার বাক্যটা সঠিকভাবে বুঝতে পারি, যে তাদেরকে কর্মসূচির জন্য বাসায় ডাকলো, 5 দফা কর্মসূচি ঠিক করলো, এরপরে সেই কর্মসূচিতে তিনি আর থাকলেন না।
তিনি এখন গতকাল সম্ভবত তিনি জামাত ইসলামের বিরুদ্ধে একটি পোস্ট করেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে জামাত ইসলামের যে কর্মসূচি পিয়ারের দাবি এটি আসলে রাজনৈতিক প্রতারণা এবং অনেক শব্দ চয়ন যেটি করেছেন যেটি আসলে সুচিন্তিত পরিকল্পিত। জামাত আসলে সেটা আসলে মানতে পারছে না। জামাত খুব অবাক হয়ে গেল যে এনসিপির জন্য আমরা এত কিছু করলাম, সে এনসিপি এখন আমাদেরকে প্রতারক বলছে। দেখেন, তারা যে সময় কর্মসূচির আয়োজন করেছে, যখন জামাত আয়োজন করেছে তখন বিভিন্ন দলের পক্ষ থেকে সেখানে সংহতি জানিয়েছে এবং এনসিপি ওই সময় তাদের অবস্থান ক্লিয়ার করে নাই যে তারা শুধুমাত্র কি নিম্নকক্ষে পেয়ার চায় নাকি উচ্চকক্ষে পেয়ার চায়। আমরা কিন্তু আমাদের অবস্থান সেই 2021 সালে আমরা ক্লিয়ার করেছি যে আমরা উচ্চকক্ষে পেয়ার চাই এবং যখন নিম্নকক্ষের পেয়ারের বিষয়টা যখন আলোচনা এসেছে আমরা বলেছি যে আমরা নিম্নকক্ষে চাই না, আমরা উচ্চকক্ষে পেয়ার চাই এবং আমরা কিন্তু জনগণের সাথে প্রতারণা করি নাই। আমরা আজকে বললাম যে নিম্নকক্ষে পেয়ার চাই, কালকে বললাম যে চাই না, বিষয়টা আসলে এরকম না। আমরা পেয়ার চাই, তবে আমরা পেয়ার চাই উচ্চকক্ষে। তবে এনসিপি বিষয়টা ক্লিয়ার করতে না পারার কারণে আসলে জামাত বা ইসলামী আন্দোলন তারা এক প্রকার বিভ্রান্ত হয়েছে। তো সেই বিভ্রান্তর দায় আসলে কে নেবে? সেটার জন্য কি ইসলামী আন্দোলন বা জামাত দায়ী নাকি এনসিপি দায়ী? সেটি নিয়ে আমি মনে করি যে তাদের মধ্যে আলোচনা হওয়া দরকার। তবে আকন ভাই যেটি বললেন যে তারা প্রতারিত হয়েছে বা তাদের সাথে পোল্টি মারা হয়েছে। এখন নাহিদ ইসলাম তো আসলে এই পোল্টিবাজির রাজনীতি করেন না। আমি তাকে চিনি যে তিনি যথেষ্ট শান্ত, ধৈর্যশীল এবং যথেষ্ট জ্ঞানী। হঠাৎ করে কি হলো যে তিনি আসলে ইংরেজিতে একটি পোস্ট করলেন। তার এই পোস্টটা আসলে আমি জানি না আসলে কিভাবে এনসিপির দলীয় ফোরামে আলোচনার ভিত্তিতে কি এইভাবে এই পোস্টটা লেখা হয়েছে নাকি নাহিদ ইসলাম ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে এই ধরনের পোস্ট করেছেন, এটি নিয়ে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের সংশয় সন্দেহ আছে। দেখেন, শুধুমাত্র জামাত ইসলাম তো নিম্নকক্ষে পেয়ারের দাবিতে আন্দোলন করছে না, আরও 60টি দল সম্ভবত তাদের সাথে আছে এবং তাদের এই দাবির প্রতি আপনার সমর্থন না থাকতে পারে, কিন্তু আপনি এই প্রকাশ্যে যে দাবি সেই দাবিকে আপনি প্রতারণা জনগণের সাথে এইটা বলতে পারেন সমর্থন আছে কিনা সেটি তো এখনো বলার সময় আসেনি। আমি তো স্পষ্ট বললাম যে আমি নিম্নকক্ষে পেয়ার চাই না এবং নিম্নকক্ষে পেয়ার আমি কেন চাই না সেই যুক্তি আমি দিব, কিন্তু আমি বলতে পারি না যে ইসলামী আন্দোলন জনগণের সাথে প্রতারণা করছে, কারণ ইসলামী আন্দোলন নিম্নকক্ষে পেয়ারের দাবিতে তারা 2008 সাল থেকে তারা এই দাবি জানিয়ে আসছে। এই দাবি আপনার কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা আপনি মূল্যায়ন করতে পারেন, কিন্তু আপনি তো ইসলামী আন্দোলনকে বলতে পারেন না যে তারা প্রতারণা করছে। আমি ইসলামী আন্দোলনকে প্রতারণা তারা করছে এটা আমি মনে করি না। তারা প্রকাশ্যে যেটি বলার সেটি তারা করছে। হ্যাঁ, আমি তাদের দাবির সাথে সম্মত নাই হতে পারি, আমি তাদের কথা আমার কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি ইসলামী আন্দোলনকে তারা প্রতারণা করছে এটা আমি মনে করি না। দেখেন, আরেকটি জিনিস বলি, আমি অনেকগুলো টকশোতে স্পষ্ট করেছি, সেটি হলো যে এই যে আমাদের সরকার ঐক্যমত কমিশনে আমরা দেখলাম যে এনসিপি, বিএনপি, জামাত তাদের 3 জন করে মানে খুব কাছাকাছি বসায় এবং সামনে বসায়, আর অন্য দলগুলোর 1 জন করে সামনে বসায়। এমনকি যখন ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে প্রধান উপদেষ্টা আসেন, যেখানে অন্য অন্য উপদেষ্টা আসেন, তখন এনসিপি 3 জন, বিএনপি 3 জন, জামাতের 3 জন। আর ইসলামী আন্দোলন তো বাংলাদেশে এই মুহূর্তে আমি যতটুকু জানি তাদের সাংগঠনিক কাঠামো যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু জামাতের পরে তাদের অবস্থান, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যদি আমি সঠিক বিশ্লেষণটা করতে পারি, আমার কাছে মনে হয়েছে তাদের এরকম জনবল বা সাংগঠনিক সক্ষমতা আছে। সেই দলকে জাতিসংঘে নিয়ে যাওয়া হলো না, কাকে নিয়ে যাওয়া হলো? এনসিপিকে 3 নম্বর দল হিসেবে। আবার আমি দেখি যে এনসিপির এমন এমন নেতারা ঐক্যমত কমিশনে মানে আসে যারা আসলে আপনার মনে হয় যে আমাদের আকন ভাইয়ের ছাত্রর মতন। এখন আকন ভাই পিছনে বসে আর তাকে সামনে বসিয়ে দেয়। এমনকি বক্তব্যের সময় আমি এটিও দেখেছি যে মাহমুদুর রহমান মান্না ভাই এত বড় নেতা, সেই নেতাকে এনসিপির একজন মানে যাকে আমরা বিপ্লবের সময়ও চিনতাম না, দেখি নাই, সেই নেতা মাহমুদুর রহমান মান্না ভাই থেকে বেশি মূল্যায়ন পায়। আমি তো অবাক হয়ে যাই, যেখানে স্বয়ং আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যার তিনিও কিন্তু এই মাহমুদুর রহমান মান্না ভাইয়ের যে প্যানেল, সেই প্যানেল থেকে নির্বাচন করেছেন। তিনি সম্ভবত সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন ডাকসু, আর মান্না ভাই ছিলেন ওই ডাকসুর ভিপি। তার মানে মান্না ভাইয়ের যে অবস্থান সেটা তো আমরা বুঝতে পারি। কারণ আপনি যখন ঐক্যমত কমিশনে মান্না ভাইয়ের ছেলের বয়সী একজন নেতা মানে নেতাকে আপনি যখন মান্না ভাইয়ের সামনে বসান, এই জিনিসটা বিব্রতকর না? ঠিক রাজনীতিতে এই ধরনের বিব্রতকর বিভিন্ন পরিস্থিতি এই সরকার সৃষ্টি করেছে। যেমন 3টা দলকে তারা জাতিসংঘ সফরে নিয়ে গেছে, জামাত, বিএনপি, এনসিপি। ইসলামী আন্দোলনের যে অবস্থান, আমি মনে করি তার 10 ভাগের 1 ভাগ অবস্থানও এনসিপির এখনো পর্যন্ত সারা দেশে তৈরি হয়নি, যদি আমি সঠিক মূল্যায়নটা করে থাকি। আমার কাছে মনে হয়, আমার একজন অবজারভার হিসেবে যে মূল্যায়ন, যে ইসলামী আন্দোলনের 10 ভাগের 1 ভাগও এখন এনসিপিও সেই অবস্থানটা তৈরি করতে পারে নাই। সেই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে জাতিসংঘে এনসিপিকে নিয়ে যাওয়া হলো।
অর্থাৎ বৈষম্য দূর করা যে সরকারের দায়িত্ব ছিল, সেই সরকার পদে পদে এরকম বৈষম্য সৃষ্টি করেছে। যে সরকার এই এনসিপিকে এত গুরুত্ব দিল, সেই এনসিপি এখন সরকারের বুকে তারা ছুরি মারতেছে। কিভাবে? বলছে যে এই উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তারা নাকি সেফ এক্সিট নিতে চায়। একটি দলের সাথে নাকি লিয়াজু করেছে। দলটা কি? সেই দলটা কি এনসিপি, নাকি সেই দলটা বিএনপি, নাকি গণ অধিকার পরিষদ, নাকি জামাত? অবস্থান কিন্তু ক্লিয়ার করে না। দেখেন, আমরা যতটুকু জানি যে এই সরকার কিন্তু এনসিপির পরামর্শে গঠিত হয়েছে। এই এনসিপির বর্তমানে আহ্বায়ক তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি একটি প্রেস ব্রিফিং করেছিলেন 8 আগস্ট শপথ নেওয়ার আগে, এবং তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজু কমিটি, এই লিয়াজু কমিটির পরামর্শেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। তার মানে কি? তার মানে এই যে সরকার, এই সরকারের সাথে এনসিপির লিয়াজু আছে। কিভাবে লিয়াজু আছে একটু বিশ্লেষণ করি। এনসিপি দলটা কিভাবে গঠিত হয়েছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে এবং জাতীয় নাগরিক কমিটি ছিল এই সময় সম্ভবত নাম, জাতীয় নাগরিক কমিটি, এই দুটা সংগঠনের সমন্বয়ে। তার মানে ওইদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটির 6 জন, তাদের পরামর্শে সরকার গঠিত হয়েছে। পরবর্তীতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, সেই কমিটির সমন্বয়ে নাগরিক পার্টি গঠিত হয়েছে এনসিপি। তার মানে কি? এই সরকারের সাথে যদি লিয়াজু কারুর থাকে, সেটা কাদের আছে? এনসিপির আছে। কিন্তু এনসিপি এখন বলছে যে এই সরকার অন্য একটা দলের সাথে লিয়াজু করেছে। আমি আসলে বুঝতে পারতেছি না যে তাদের সরকার আবার এই সরকারকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কারণটা কি? কারণটা হলো যে এই সরকার এখন নির্বাচনমুখী। এই সরকার এখন মনে করে যে যেহেতু আমরা সংস্কার করতে পারি নাই, যেহেতু আমরা গণহত্যার বিচারটাও করতে পারতেছি না, সুতরাং নির্বাচন দিয়ে আমাদের সসম্মানে বিদায় নিতে হবে। সরকারের উপদেষ্টারা মনে করছে যে আমরা সবকিছুতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা যদি একটি সফল নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, তাহলে এদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করবে। এই কারণে তারা এখন নির্বাচনমুখী। কিন্তু এনসিপির নেতারা, আপনি নিশ্চয়ই জানেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে সার্জিস সাহেব, তিনি পোস্ট করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের 5 বছর থাকা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি 5 বছরের একজন রাষ্ট্রনায়ক হিসেবে কল্পনা করেছিলেন। এখন যখন এই সরকার নির্বাচনমুখী হয়ে পড়লো এবং এনসিপি দল দেখলো যে তারা সাংগঠনিক কাঠামো আসলে বিস্তার করতে পারে নাই, 5 বছর থাকলে তারা মনে করছিল যে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারবো, যেহেতু 2 বছর বা 1.5 বছর পারতেছে না, এই জন্য সরকারের সাথে তাদের এখন একটি সম্পর্কের অবনতি হয়েছে। সেই জায়গা থেকে নাহিদ ইসলাম বলছেন যে এই উপদেষ্টা পরিষদ আমাদের সাথে প্রতারণা করেছে, আমরা তাদেরকে এই জায়গায় বসিয়ে ভুল করেছি। তো ভুলটা তো আপনি করেছেন, ভুলটা তো আমি করি নাই। মানে আপনার সরকার যদি আপনার সাথে প্রতারণা করে, সেই দায় কি আকন ভাই নিবে? সেই দায় কি আমি নিব? আপনার সরকারের সাথে আপনার ভুল বোঝাবুঝি আছে। এই ভুল বোঝাবুঝির জায়গা থেকে আপনি জুলাই জাতীয় সনদে আপনি স্বাক্ষর করেন নাই। যখন ঘোষণাপত্র হয়েছিল, সেই ঘোষণাপত্রে আপনি স্বাক্ষর করতে গেলেন, আপনি কেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে গেলেন না? এই প্রশ্নটা আমি করছি। এখন কথা হলো যে তারা মনে করেছিল যে হয়তো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ হয়তো এই 8টি দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না, যেহেতু জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন, মানে স্বাক্ষর করার আগের দিন, যে নিম্নকক্ষে পিয়ারের দাবি বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। তো পরবর্তীতে হয়তো তাদের দলীয় ফোরামে বা তাদের এই যে আসন নেগোসিয়েশনের যে জোট তৈরি হতে যাচ্ছে, এই জোটে হয়তো আলোচনার প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু এনসিপি অতীতে আমাদের সাথে প্রতারণা করেছে, সুতরাং এনসিপির ফাঁদে আমরা পা দিব না, আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব। যেহেতু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন সহ এই 7টি বা 8টি দল তারা স্বাক্ষর করেছে, এই জন্য নাহিদ ইসলাম এখন ক্ষুব্ধ হয়ে তিনি জামাত বা ইসলামী আন্দোলন বা অন্যান্য এই যে নিম্নকক্ষে পিয়ারের দাবিতে যারা আন্দোলন করছে, এদের প্রতি এই ধরনের নিষেধাজ্ঞা করেছেন। আমি মনে করি যে সমালোচনা থাকতে পারে, কিন্তু একটি দল বা এই জোট তারা নিম্নকক্ষে পেয়ার নিয়ে তারা যে আপনার জাতির সাথে প্রতারণা করছে, এটা আমি মনে করি না। আমি এটার সাথে একমত না। কেন? আমি একটু 1 মিনিটে বলে শেষ করি। দেখেন, নিম্নকক্ষে পেয়ার হলে অনেকগুলো সমস্যা হয়। সমস্যা 1 নম্বর, সেটি হলো যে এই নিম্নকক্ষে পেয়ার হলে বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে না। আমাদের দেশের যারা এমপিরা হবে নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে, তারা সকাল বিকাল কেনাবেচা হতে পারে, তাই না? এই ধরনের চরিত্র তো বাংলাদেশের রাজনীতিবিদদের আছে। যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট, তারা কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না। যে দলগুলোর নিবন্ধন নাই, সেই দলগুলো নির্বাচনে দাঁড়াতে পারবে না। এমনকি এই যে ভাই বললেন যে আমাদের যে দাবি ছিল, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এসেছে এবং তারা বলেছে আমরা পিয়ার চাই, পিয়ারের মাধ্যমে বৈষম্য দূর হবে। কেন তারা এই দাবি করলো? আমি একটু বিশ্লেষণ করি। দেখেন, বাংলাদেশে ইসলামিক দলগুলো আছে না, যেমন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা হয়তো ভবিষ্যতে বলতে পারে এদেশের যারা মুসলিম তাদের প্রতিনিধিত্ব শুধুমাত্র আমরাই করি, এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মনে করেন তারা মিলে একটি দল গঠন করলো। এরপরে তারা বলল যে এদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে
আমরা তাদের প্রতিনিধিত্ব করি, আমাদেরকে আপনারা ভোট দেন। তখন কি হবে, একদিকে ইসলাম, অন্যদিকে আপনার মানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় সংঘাত লাগতে পারে। এবং এই যে পাহাড়কে নিয়ে এক ধরনের চক্রান্ত কিন্তু ভারতের রয়েছে। তখন পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় তারাও বলল যে আমরা একটি দল গঠন করতে চাই, যারা মুসলিম তারা করেছে, হিন্দুরা করেছে, বৌদ্ধ খ্রিস্টানরা করেছে, আমরা কেন করব না? তখন এই যে ধর্মীয় সংঘাত সৃষ্টি হবে এবং এই যে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল, ধর্মের ভিত্তিতে বিভাজন, এই বিভাজন কিন্তু সামনে বাড়তে পারে। এই কারণে আমরা মনে করি যে নিম্ন কক্ষে আসলে বাংলাদেশে পিয়ারের বাস্তবতা নাই। উচ্চ কক্ষে পিয়ার হলে এই ধরনের সংকট বা সমস্যা থাকে না। উচ্চ কক্ষে পিয়ার নিয়ে যদি ইসলামী আন্দোলন আরো জোর দিত বা জামাত ইসলাম বা অন্যান্য দল, তাহলে হয়তো উচ্চ কক্ষে পেয়ারটা হতো। তারা আসলে নিম্ন কক্ষের পেয়ারটা বেশি জোর দিয়েছে। ভাইয়ের বক্তব্য শুনে আমার কাছে মনে হলো তিনি হয়তো বলার চেষ্টা করছেন যে নিম্ন কক্ষের পেয়ার যদি না হয় তাহলে উচ্চ কক্ষের প্রয়োজন নাই। হয়তো ভাই বিষয়টা ক্লিয়ার করবেন। আমি সেটি আসতে চাই আশরাফ আলী আকনের কাছে, যে আসলে আপনি বলছিলেন বা আপনার বক্তব্যে বোঝা যাচ্ছিল বা রাশেদ খান যেটি বলছিলেন যে আসলে নিম্ন কক্ষে যদি পিয়ার না হয় উচ্চ কক্ষেও আপনারা পিয়ার চাইছেন না, বিষয়টি কি এরকমই? না, ব্যাপারটা হলো 53 বছরের যে রাজনৈতিক জঞ্জাল, সেই জঞ্জালটা আসলো কিভাবে? এই জঞ্জালটা সৃষ্টি হইল কিন্তু সংসদ নির্বাচনের পরেই হইল। এই যে এফপিটিপির যে সিস্টেমটা, এই যত জঞ্জাল, যত সংকট, যত মার্শাল্লাহ আসা, এই সব 111 সৃষ্টি হওয়া, একদল বাকশাল করা, বিএনপির একক নির্বাচন করা, এই সবই কিন্তু সংসদ নির্বাচনে এই তথাকথিত 53 বছরের মধ্যে সকল যে নির্বাচনগুলা এইটার মাধ্যমে আসছে। আমরা সেটি এত বড় একটা বিপ্লব, একটা অভ্যুত্থান হইলো, এতগুলো মানুষ জীবন দিল, এত মানুষগুলো হাজার হাজার মানুষ হলো আপনার পঙ্গু হইল। তা এখানে একটা নূতন সংস্কার আসা দরকার। সেই সংস্কারটা আমরা সেই 8 সাল পর্যন্ত আমরা তো কথা বলছি, এবং এদের বড় বড় বুদ্ধিজীবী, ভাইস চ্যান্সেলর, অ্যাডভোকেট, সচিব, আর্মির অফিসার, সবার সাথে আমরা বারবার করেছি, বারবার আলোচনা করেছি। সবাই কিন্তু এইটাকে উত্তম পদ্ধতি বলেছে। ইভেন কি ডক্টর বদিউল আলম সব পর্যন্ত এটাকে উত্তম পদ্ধতি বলছেন, ডক্টর ইফতেখারুজ্জামান আপনার টিআইবির উনি এটাকে উত্তম পদ্ধতি বলছেন। সাথে সাথে আমরা বৈশ্বিকভাবে তাকাই দেখি 91টা দেশে পিয়ার আছে, তারপর তো উন্নত দেশ হলো 34টার মধ্যে 26টায় পিয়ার আছে। শেষ পর্যন্ত যদি আমাদের এখানে যদি পিয়ার না হয় তাহলে আপনারা কি করবেন? আপনারা আজকে একটি কর্মসূচি আন্দোলন, শেষ পর্যন্ত আমরা এটা জনতার দাবি, জনগণের দাবিতে পরিণত হয়েছে। 71 মানুষ পিয়ার দাবি করেছে। উচ্চকক্ষ তো এইবার নূতন আসলো, উচ্চকক্ষ তো ছিল না এই দেশের রাজনীতি ইতিহাসে তো উচ্চকক্ষ না। এটা আসলো কোথেকে? এটা নিয়ে আসলো কে? আমাদের ডক্টর ইউনূস সাহেব সারা দেশে বিশ্বে একটা কাঁপাই তুলতেছে কি 3-0 পৃথিবী, বুঝছেন না? 3-0 3-0টা কিন্তু আমার দেশে ব্যর্থ। ওনার কোন দেশে কি 3-0 আসে না খেয়েছে, আমার দেশে 3-0 ব্যর্থ। আপনার প্রায় 37% বেকার বাড়ছে, দারিদ্র বাড়ছে। তারপরে আপনার এই যে সমস্ত দেশ থেকে এই যে রিক্সালা, এখন ঢাকা শহরে তো রিক্সালাদের শহর, কোনো গাড়ি চলতে পারে না। অনুমতি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, ভাইয়ের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, আমি নিম্ন কক্ষে তো পিয়ার চান, যেটা আমরা জানি। এখন ঐক্যমত কমিশনের যে বৈঠক এবং সেখানকার যে আলোচনা, অধিকাংশ দল তারা আসলে উচ্চকক্ষে পিয়ার চায়। এখন এই উচ্চকক্ষে পিয়ারের ক্ষেত্রে কি আপনারা সম্মতি দিয়েছেন নাকি আপনারা বলেছেন চান না? আমরা যেটা বলেছি, আমি একটু বলতে চাই, দুঃখজনক হলো কি যে কথাটা বলতেছিলাম যে সারা দুনিয়ার এত পিয়ারের উপরে এত আলোচনা, এত কিছু, উনি যে 3-0, আমি বলছিলাম যে ডক্টর ইউনূস সাহেব 3-0 বাংলাদেশে ব্যর্থ হয়েছে, এইটা নিয়ে উনি আসে, সারা দুনিয়া এইটা নিয়ে করে কি এই যে আপনার শূন্য কার্বন নিঃসরণ। বাংলাদেশটা বুড়িগঙ্গা নদীর হলো বিশ্বের সবচেয়ে বড় একটা নর্দমা, ঢাকা শহর সবচেয়ে বিশ্বের দূষিত শহর। এখানে কিসের ওনার এই শূন্য চলে? বেকার বাড়ছে, তারপরে দারিদ্রতা বাড়ছে, কার্বন বেশি নিঃসরণ হচ্ছে, ধুলাবালি ছড়াইতেছে। ওনার এই 3-0 নিয়ে উনি সারা দুনিয়া জয় করে আসতেছে। পিয়ার কি আসলে কি সম্ভব? এরা ইতিমধ্যে এটা জনদাবিতে পরিণত হয়েছে। কেউ পুরোপুরি পিয়ার, 2 কক্ষে পিয়ার, কেউ চায় উপর কক্ষে আপার হাউসে পিয়ার। কিন্তু পিয়ারটা কিন্তু একটা জনদাবি। আমরা এই জনদাবি আদায়ের জন্যে আমরা কর্মসূচি দিয়ে যাচ্ছি। এর থেকে কঠিনতর কর্মসূচি আমরা দেবো সামনে। কি কঠিন কর্মসূচি হতে পারে? এইটা আমরা 27 তারিখ ঘোষণা করব। 27 তারিখ তো আমাদের আছে, তো আজকের হলো ঢাকায়, 24 তারিখ হলো আপনার, 25 তারিখ হলো বিভাগীয় শহরে, 26 তারিখ হলো জেলায়। এরপরে আমরা সাংবাদিক সম্মেলন করে 27 অক্টোবরে আপনারা কঠোর কর্মসূচি দেবো সারা দেশব্যাপী কিভাবে করা যায়, এটা জনদাবিতে। আর আমরা এই দেশটাকে নিয়ে আর কেউ খেলতে দিতে পারি না। নির্বাচনের নামে ভোট ডাকাতি, একক নির্বাচন, হ্যাঁ, রাতের ভোট দিনে করা, এই ধরনের প্রহসনের নির্বাচন আমরা করতে দেব না। কারণ হলো আপনি এতগুলো রক্ত গেল, জনগণের চাওয়া পাওয়াটা কি? তারা একটা ভোট দিতে পারলো না। এই 53 বছর মধ্যে এইটা কিন্তু ওনারা স্বীকার করেছে, এইটা কিন্তু ঐক্যমত্য কমিশন স্বীকার করেছে। পটভূমিতে লেখছে কি জানেন, একটা মারাত্মক কথা লেগেছে যে কি 53 বছরের মধ্যে
যারা ক্ষমতায় ছিল তারা কোনো দিন মানুষের জন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই, মানে এগুলো ব্যর্থ। তা আপনি এই ব্যর্থতার গ্লানি আবার আমরা পুনর্জীবন করতে চান এই নির্বাচন করে? আপনি একবার 53 বছর তো পারেন নাই, একটা বার দিয়ে দেখেন না পিআর পদ্ধতিটা কি হয়। আমরা তো বলছি যে যত পার্সেন্টেজ পাবে, হ্যাঁ, সে এইভাবে বিএনপি কয়েকজন ভোট নাই, হ্যাঁ পিআর চায়। আমি বলছি আপনাদের তো আরও সুবিধা, আমাদের যদি ভোট না থাকে তা আপনাদের ভোট বেশি, আপনাদের এমনিই যাবেন, তা আপনারা আবার এটা বিপরীত ই করেন কেন? তা আবার একটা বললো দুইটা মহাসমাবেশ করছে পল্টনে যারা, এরা হয়তো এইটা যদি একটা নির্বাচনী একটা আসন হয় তো একটা দুটি আসন আর পাইতে পারে, এর বেশি না। জি জি, আগুন ভাই আপনার কাছে আবার আসবো, আমাকে এ পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আমি এ পর্যায়ে রাশেদ খানকে দিয়ে শুরু করতে চাই। রাশেদ, আপনি নিশ্চয়ই শুনছিলেন আকন ভাই বলছিলেন যে নির্বাচন হতে দেওয়া হবে না। না, এটা তো বলি নাই নির্বাচন মানে এটা গণদাবি, এটা আমরা এই দাবি বাস্তবায়ন, পিআর ছাড়া নির্বাচন হবে না। না, এটা তো আমি বলি না। পিআর ছাড়া নির্বাচন হবে না, পিআর ছাড়া কি এই দাবি আদায় করেই আমরা নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। মানে দাবি আদায় হবেই, আদায় হবেই, দাবি আদায় হবেই, এটা গণদাবি। তো সেটাই বলছিলাম যে আপনি যদি পিআর এর দাবি না হয় তাহলে কি নির্বাচন করবেন না? না, এটা তো বলি নাই। তাহলে কি হবে আপনাদের অবস্থান? কি হবে? আমরা পিআরের দাবি আদায় করেই নির্বাচনে যাব। আপনাদের পরিষ্কার করা উচিত আসলে যে পিআর হলে কি নির্বাচন করবেন নাকি পিআর হলে নির্বাচন করবেন না। পিআরটা তো আমরা মনে করি আমরা এই দাবি আদায় করতে পারবো, দাবি আদায় করি পিআরে যাব, দেশটাকে একটা কার্যকরী সংসদ প্রতিষ্ঠার জন্য, শতভাগ জনমতে প্রতিফলন ঘটানোর জন্য। সেটা কিভাবে আপনি সেই দাবি আদায় করবেন? দাবি আদায় করবেন, দেশে তো কোনো সংসদে কোনো দাবি আদায় হয় নাই। সংসদ তো যে যখন সংসদে গেছে তার পক্ষে সংসদ করছে, সমস্ত দাবি দাওয়া তো রাজপথে হয়েছে। মানে আপনারা রাজপথে এটি দাবি আদায় করবেন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এইটা আমরা চাই। জি, এবার আমি রাশেদের কাছে আসতে চাই। রাশেদ, নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেই বিষয় নিয়ে আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই। এনসিপি থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে। আপনি আজকে আপনাদের একটি প্রোগ্রামে বলেছেন যে আসলে জানুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়েছেন আপনারা, যেখানে ফেব্রুয়ারিতে কি হবে সেটি নিয়ে এখনো স্পষ্ট নাই। জানুয়ারিতে কেন বললেন আপনারা? কেন জানুয়ারিতে নির্বাচন চাচ্ছেন? দেখেন, আমি আমার বড় ভাই, ইউনিভার্সিটির বড় ভাই, তাকে দেখে অনেকে ভাবে যে মাওলানা, সে আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানে খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন, যে কারণে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। জি, ওই সময় বলা হতো যে রয়্যাল ডিপার্টমেন্ট। তো যারা আসলে আপনার ইসলামিক রাজনীতি করে, অনেকে মনে করে যে তারা হয়তো আলেম উলামা, জ্ঞানার কতটুকুই বা আছে। সে জায়গায় ভাইয়ের জ্ঞানের আমি খুব প্রশংসা করি। তিনি চমৎকার বলেছেন, তার যে দাবি সেই দাবির প্রেক্ষিতে চমৎকার যুক্তি উত্থাপন করেছেন। তবে একটি প্রশ্ন আমি ভাইকে করেছিলাম যে আসলে আপনারা যেহেতু উচ্চকক্ষে পিআরের বিপরীতে বক্তব্য দিচ্ছেন, যেটা আসলে পশ্চিমা বিশ্বের এক ধরনের আবিষ্কার, তো এই আবিষ্কারের পক্ষে আপনারা মতামত দিয়েছেন না বিপক্ষে মতামত দিয়েছেন? যদি আমার প্রিয় ভাই তিনি একটু আমাকে উত্তরটা দেন, তাহলে আমি মনে হয় কথা শুরু করতে আমার জন্য ভালো হয়। যৌক্তিক দিয়ে বলেছি কি জানেন, এই পিআরটা লোয়ার হাউসের পিআরটা, লোয়ার হাউসে পিআর হইলে আপার হাউসে পিআর চাই। আপনারা জাস্ট কোনো হাবা কন্ডিশন ওনার দিয়েছেন যে নিম্ন কক্ষ হলে উচ্চ কক্ষ হবে। দুইটা আমরা পিআর চাই, কারণ লোয়ার হাউসে পিআর না হইলে আপার হাউসে পিআর এর কোনো মূল্য নাই। এটা কোনো তাৎপর্য না, ক্লিয়ার হওয়ার কারণে ভালো হলো, কথা বলতে আমার সুবিধা হবে। এটা তাৎপর্য দেখেন, কারণ হলো আমি শেষ করি। আপার হাউসটা তো দেশে নূতন, কেউ কেউ বলে পিআরটাই দেখে নূতন শব্দ, তা আপার হাউসে পিআর হয় না, তো পিআর আছে, এটা নূতন শব্দ হয় না। এখানে লোয়ার হাউস, আমি যেটা বললাম লোয়ার হাউসে পিআর চায় না কারা, এত আমি ব্যাখ্যা করে বুঝাইলাম যে কারা কারা পিআর চায় না, কেন চায় না। জি, এখন ভাই আপনার কাছে আবারও আসবো এই প্রসঙ্গে, আমি রাশেদের কাছে আসতে। জি, আমার জেনে আমার খুব মানে কথা বলতে এখন সহজ হবে। দেখেন, তারা নিম্নকক্ষে পিআর চাই আর আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষ দুই পক্ষেই চাই আমরা, যদি হয় তো উপর পক্ষ চাই। ভাই যে ব্যাখ্যা দিলেন, তিনি উচ্চকক্ষে পিআরের ব্যাপারে হা দেননি, তারা কোনো মতামত দেননি। তারা বলেছেন যে নিম্নকক্ষে পিআর হলে তারা উচ্চকক্ষে মেনে নিবে, কিন্তু শুধুমাত্র উচ্চকক্ষে হবে সেটি তারা মানেন না। সেক্ষেত্রে তার বক্তব্য হলো তারা সেটি চানও না যদি নিম্নকক্ষে না হয়। আপনি যে প্রশ্ন করলেন না, তাহলে কি আপনি ইলেকশনে যাবেন না?
তো এই উত্তর কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। দেখেন, আমার মতামত হলো আমি উচ্চকক্ষে চাই, আর তার মতামত হলো সে নিম্ন কক্ষে চায়, সে উচ্চকক্ষে চায় না। না, এখন চাইলে এইটা তা না। না, আপনার ব্যাখ্যা কিন্তু ওইরকম ছিল। আমি বলছেন বলছি নিম্নকক্ষে, তবে আপনি উনি দুই জায়গায় চান, এক আচ্ছা, জায়গায় চান না। না, হ্যাঁ, দুই না, উনি কক্ষে চাই। বলেছেন নিম্ন কক্ষে হইলে আর উচ্চ কক্ষের প্রয়োজন নাই, হ্যাঁ তা বলছি। এটা তিনি বলেছেন। তো সেটা আবার বার্ডেন হয়ে যায়। আবার তিনি বলছেন যদি নিম্ন কক্ষে না হয় সেক্ষেত্রে উচ্চ কক্ষের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ মানে তার মতামতের সাথে আমাদের মতামতের পার্থক্য আছে, এনসিপির পার্থক্য আছে, অন্য দলগুলোর আছে। এমনকি মূলত এই কারণে আমার কাছে মনে হয় যে তারা যে ওই 8 দলের যে কর্মসূচি তারা এখন পালন করছেন, কারোর কর্মসূচির প্রতি আমার অবজ্ঞা নাই। আমার কথা হলো যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ যে কোনো যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করতে পারে। যৌক্তিক বলতে আমি এটাই বোঝাচ্ছি তার কাছে যৌক্তিক যে কর্মসূচির মাধ্যমে জনগণের আসলে কাঙ্ক্ষিত কোনো ক্ষতি হচ্ছে না, মানে জনগণের ওই ধরনের কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তার একটি দাবি সে জানিয়েছে। তো যাই হোক, তার দাবির প্রতি আমার কোনো ধরনের অশ্রদ্ধা নাই, তবে আমার আবার যৌক্তিক ব্যাখ্যা আছে। আমি নিম্নকক্ষে পেয়ার নিয়ে যে ধরনের সমস্যা সংকট সৃষ্টি হতে পারে আমি সেটি নিয়ে বলেছি। দেখেন, আমার একটা জিনিস খুব মনে হয়েছে, যেমন ভার কাছে যদি প্রশ্ন করি, তারা তো ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চান কিনা? মুসলমানের দেশে তো ইসলামী শরিয়াই আইন হওয়া উচিত। এই যে ইসলামী আন্দোলনের যে পরিষ্কার রাজনীতি, এই পরিষ্কার রাজনীতির প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আবার জামাতে ইসলাম তারা কিন্তু বলছে তারা শরিয়া আইন কায়েম করবে, এইটা তারা কোথায় বলেছে? যেমন বিবিসি সাক্ষাৎকারে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনি এই কথা বলেছেন যে আমরা শরিয়া আইন কায়েম করতে চাই। আমরা কোথায় বলেছি? আবার ক্যাম্পাসে আপনার শিবিরের যে প্যানেল ছিল তারা নিজেদের নামে প্যানেল দেয়নি, তারা একটি সার্বজনীন প্যানেল দিয়েছে। সেখানে দেখেন যে শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, তার মাঝখানে একজন নারী শিক্ষার্থী নন হিজাবি, তিনি আবার ছাত্রী সংস্থার সদস্য নন, তিনি একজন সাধারণ শিক্ষার্থী বাট নন হিজাবি। এখন শিবিরের যে ইসলামিক রাজনীতি দেখেন, তারা কিন্তু ক্যাম্পাসে ওই ইসলামকে তারা কায়েম করবে, বা আপনার শিবিরের প্যানেল জয়ী হয়েছে মানে ইসলামের জয় হয়েছে এইটা তারা মনে করে না। তারা ক্যাম্পাসে যে রাজনীতির চর্চাটা করেছে সেটা একটা মধ্যপন্থী রাজনীতি, সেটা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের যে রাজনীতি ঠিক ওই রকম। তো এই যে একটা মানে পরিবর্তন গণ অভ্যুত্থানের পরে শিবিরের রাজনীতির মধ্যে, আবার জামাতের রাজনীতির মধ্যে, যে জামাতের একজন নেতা আবার বলছে রোজা এবং পূজা মুদ্রার এপিট ওপিট, মানে জামাত শিবির আসলে বাংলাদেশে কি ইসলামিক রাজনীতি করতে চায়? তারা কি আসলে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চায়? তারা কি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়, নাকি তারা মধ্যপন্থী রাজনীতি করতে চায়? আমার কাছে মনে হয় যে জামাত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের এই মতো পার্থক্য রয়েছে, যেটা আসলে আগেও ছিল না। আগেও আমি দেখি নাই যে জামাত ইসলাম সবসময় ইসলামকে সামনে রেখে রাজনীতি করেছে, কিন্তু অভ্যুত্থানের পরে জামাত ইসলামের মধ্যে, শিবিরের তো দৃশ্যমান আমরা সেই পরিবর্তনটা দেখলাম, জামাতের নেতাদের বক্তব্যের মধ্যেও সেই ধরনের পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে, যেটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের বক্তব্য আমি তো আপনার সামনে হাজির করলাম। তো সেই জায়গা থেকে আসলে এই যে আপনার মানে আদর্শিক দূরত্ব ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের, দুটা কিন্তু ইসলামিক দল, তো এই দূরত্বকে আসলে কিভাবে তারা ঘুচাবেন আমি জানি না। এখন জামাত ইসলামের এই যে আপনার পরিবর্তিত পরিস্থিতিতে যে পরিবর্তিত রাজনীতি, এখন এই রাজনীতির সাথে মধ্যপন্থী দলগুলো আসলে জামাত ইসলামকে ইসলামিক দল হিসেবে তাদের সাথে যাবে, নাকি মধ্যপন্থী দল হিসেবে তাদের সাথে আপনার আন্দোলনে যাবে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। এই কনফিউশনের জায়গা থেকে অনেকগুলো মধ্যপন্থী দল আসলে এখনো পর্যন্ত এক ধরনের দোটানার মধ্যে রয়েছে, আসলে কি তাদের জোটে আমরা যাব কি যাব না। কারণ জামাত ইসলাম তো ক্লিয়ার করছে না যে তারা কি বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতি করতে চায় নাকি ইসলামিক রাজনীতি করতে চায়। তাদের আচার আচরণ কথাবার্তাগুলো আমার কাছে মনে হয়েছে যে তারা মধ্যপন্থী রাজনীতি করতে চায়, কিন্তু তাদের যে গঠনতন্ত্র এবং তাদের যে বিভিন্ন আচরণ সেটা আবার কোনো ক্ষেত্রে ইসলামিক মনে হচ্ছে, কোনো ক্ষেত্রে মধ্যপন্থী মনে হচ্ছে, আবার তাদের গঠনতন্ত্র কিন্তু পুরোপুরি আপনার ইসলামিক। তো এটা নিয়ে একটা কনফিউশনের রাজনীতি বাংলাদেশে তৈরি হয়েছে। জামাত ইসলাম যদি এই অবস্থানটা ক্লিয়ার করে তারা আসলে কি ইসলামিক রাজনীতি করতে চায় নাকি মধ্যপন্থী রাজনীতি করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের সাথে আরো অনেক দল যাবে কি যাবে না এটা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে মানে খুব মানে সহজ হবে। আমার কাছে মনে হয় যে ইসলামিক দলগুলো আরো তাদের সাথে যাবে, নাকি আরো মধ্যপন্থী দল যাবে, নাকি ইসলামিক দলগুলো তাদের এই মধ্যপন্থী অবস্থানের কারণে তাদেরকে ছেড়ে যাবে, এটা নিয়ে আমার মনে হয় যে ভবিষ্যতে একটা সংকট সৃষ্টি হবে, যেটা ভাই হয়তো আরো ক্লিয়ার করতে পারবে। আমি সর্বশেষ একটা কথা বলি, দেখেন এই যে এনসিপি একটি দল, এখন তাদের মানে তাদের সাথে খুব ঘনিষ্ঠতা জামাতের ছিল যেটা সবাই মনে করে, এবং এনসিপি যে সারা দেশে কর্মসূচি পালন করলো, এই কর্মসূচিতে আমরা যতটুকু দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে, যে সেখানে জামাত এবং শিবিরের কর্মীরা ব্যাপকভাবে হাজির হয়েছে,
ব্যাপকভাবে। তো আসলে এই যে জামাত শিবিরের কর্মীরা ব্যাপকভাবে কেন হাজির হলো, অর্থাৎ এনসিপির সাথে জামাতের একটি ঘনিষ্ঠতা ছিল, এখন তাদের দূরত্ব আসলে কেন সৃষ্টি হলো সেটি নিয়ে এক ধরনের আলোচনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেন যে সেখানে আপনার স্বাভাবিকভাবে 18 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলনটা করলাম আর 19 সালে যখন ডাকসু নির্বাচন হলো তখন কিন্তু আমাদেরকে সবাই ভোট দিয়েছে। ঠিক এই গণঅভ্যুত্থানের পরে সারা দেশে বা ক্যাম্পাসগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আসলে প্যানেল ছিল বা বাক্সাসে, তারাই আসলে জয়ী হওয়ার কথা ছিল, কিন্তু তারা আসলে জয়ী হতে পারে নাই। তারা নানানভাবে কিন্তু বিতর্কিত হয়েছে। এখন কিভাবে আসলে তারা বিতর্কিত হলো এটি নিয়ে আসলে এনসিপির মধ্যে এক ধরনের আলোচনা আছে, আমি যতটুকু জানি। সেটা হলো এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল, সেই কমিটির আপনার মধ্যে অনেক জামাত শিবিরের কর্মীরা ছিল বা শিবিরের যারা তারা ছিল। এখন গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে কি হয়েছে দেখেন, যখন আসলে এনসিপির সাথে জামাতের ভালো সম্পর্ক, তখন এই সম্পর্কর জায়গা থেকে বিভিন্ন জায়গায় ভিসি নিয়োগ, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, এই কাজগুলো কিন্তু জামাত শিবির করে ফেলিয়েছে। এখন এনসিপি তো মনে করছে যে জামাত শিবির তো আমাদের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সুতরাং তাদেরকে এই জায়গাগুলোতে বসালে তো আমাদের সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আপনার জামাত প্রশাসনের অনেকটা মানে জায়গা দখল করেছে, যেটা মাহফুজ আলম কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছে যে বিএনপি জামাত এইভাবে তাদের প্রশাসনের অবস্থান, অর্থাৎ জামাত এই যে এনসিপির সাথে যে ঘনিষ্ঠতা সেটা কাজে লাগিয়ে তাদের প্রশাসনে একটা ব্যাপক জায়গা তৈরি করেছে। আর বিএনপি যেহেতু বড় দল, স্বাভাবিকভাবে তাদের লোক তো আসলে ওই জায়গাগুলোতে না বসে উপায় নাই। আপনি যদি আওয়ামী লীগকে ট্যাকেল দিতে চান তাহলে অবশ্যই বিএনপির লোকগুলোকে সেই জায়গায় জায়গা করে দিতে হবে। তো জামাত আবার এনসিপির সাথে ঘনিষ্ঠতার কারণে ওই জায়গাটা নিয়েছে। এখন সমস্যা হলো যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা ছিল, এখন একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করলো, ওই যে কাদের মানে আব্দুল কাদের যে ভিপি ক্যান্ডিডেট ছিল এবং ওই যে আপনার আরেকজন ছিল জিএস ক্যান্ডিডেট, তো তাদের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ দিতে থাকলো। মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হ্যাঁ, বিভক্ত হয়ে একটা অংশ তাদের বিরুদ্ধে বা নাহিদদের বিরুদ্ধে বা এনসিপির বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগ দিতে থাকলো। ক্যাম্পাসে মিছিল হচ্ছে যে মাহফুজ এই করছে, নাহিদ এই করছে, আপনার আসিফ এই করছে, আপনার আবু বকর মজুমদার এই করছে, কাদের এই করছে, তাদের বিরুদ্ধে এক ধরনের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে তুললো। আর এর মাধ্যমে কি হলো যে শিবিরের পক্ষে যারা ছিল তারা অনেকটা জনপ্রিয়তা অর্জন করলো। তো এই কারণে এনসিপির তো এই মানে বাক্সাসের এই ধরনের ভরাডুবি হয়েছে। কারণ এনসিপি এই বিশ্লেষণটা তারা আসলে সামনে হাজির করতে পেরেছে যে এইভাবে আসলে শিবির ক্যাম্পাসগুলোতে আমাদেরকে পরাজিত করেছে শুধুমাত্র নিজেরা জয়ী হওয়ার জন্য। তো এই কারণে জামাতের সাথে শিবিরের সাথে এনসিপির একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হয়েছে। এই কারণে নাহিদ ইসলাম এখন এই ফেসবুকে এই জিনিসগুলো আসলে তিনি পোস্ট করতেছেন যে এইভাবে আসলে আপনার জামাত এবং শিবির আমাদেরকে ক্ষতি করেছে। ঠিক আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলাম যে জামাত এবং শিবিরের যে আসলে বিভিন্ন দলে রিক্রুটমেন্ট করা বা নিয়োগ করার যে রাজনীতি, এই রাজনীতি করার কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ। এবং সেখানে আমি বিশ্লেষণও দিয়েছিলাম এবং অন্য টকশোতে সম্ভবত আপনার সাথে কথাও বলেছি। তো এই যে সম্ভাব্য ক্ষতিগুলো এনসিপির হয়েছে, গণ অভ্যুত্থানের একটি শক্তি এইভাবে এখন আসলে সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে পারে নাই এবং বিভিন্ন কমিটিতে আপনার শিবিরের সাবেক নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত হয়েছে। দেখেন এই যে জুলাই জাতীয় সনদে যেটি হয়েছে, এনসিপির কনফিডেন্স ছিল, মানে তাদের কনফিডেন্স ছিল যে জামাত বা ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলো স্বাক্ষর করবে না। এবং জামাত শিবির মূলত আপনি বক্তব্যটা খেয়াল করেন যে তারা যে স্বাক্ষর করবে এটা আসলে কেউ কল্পনা করে নাই। তারা যে স্বাক্ষর করেছে এইটাই আসলে আমাদের কাছে এক ধরনের বিস্ময়কর যে কিভাবে সম্ভব যে জামাতও স্বাক্ষর করলো। কারণ এনসিপির কনফিডেন্স ছিল যে জামাত স্বাক্ষর করবে না। হ্যাঁ, এবং এই যে জামাত মনে করেন স্বাক্ষর করতে চায় না, এখন একটি দল হিসেবে তারা তো পারতেছে না নানান বাস্তবতায়, যে মিলিটারি কিভাবে নেয়, গোয়েন্দা সংস্থা কিভাবে নেয়, রাষ্ট্রযন্ত্র কিভাবে নেয়, সরকার কিভাবে নেয়, তারা স্বাক্ষর করেছে। কিন্তু এই যে জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের বিতর্ক উস্কে দেওয়া, এটা আবার এনসিপির মাধ্যমে তারা কিন্তু ঠিকই ওই কাজটা করতে পেরেছে। অর্থাৎ এই যে এনসিপি যে স্বাক্ষর করলো না, অনেকে বলছে যে এই স্বাক্ষর না করার পিছনে এই যে জামাত এবং শিবিরের যে সকল কর্মীরা এনসিপির মধ্যে রয়েছে তাদের এক ধরনের প্রচারণা রয়েছে যে এইটাতে স্বাক্ষর করা যাবে না। অর্থাৎ জামাত যে কাজটা করতে পারতেছে না সেটা এনসিপির মাধ্যমে করিয়েছে, এইটা অনেক ধরনের আলোচনা আছে। করালো কিভাবে, ওই যে এনসিপির মধ্যে যে সকল জামাত এবং শিবিরের রিক্রুটমেন্ট আছে তারা নাহিদ ইসলাম এবং আপনার আক্তার হোসেনদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করেছে যে কোনোভাবে আইনগত ভিত্তি ছাড়া স্বাক্ষর করা যাবে না। অথচ প্রধান উপদেষ্টা নিজে নাহিদ ইসলামের সাথে 1-to-1 বৈঠক করে অসংখ্যবার তাকে বুঝিয়েছে, ঐক্যমত্য কমিশনের সবাই বুঝিয়েছে, উপদেষ্টা পরিষদের সবাই বুঝিয়েছে যে এই অঙ্গীকারনামায় অবশ্যই জুলাই জাতীয় সনদের যে আইন
আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি সেটা উল্লেখ করা থাকবে, তোমরা স্বাক্ষর করো। কিন্তু তারা মনে করেছে হয়তো এটা থাকবে না, এই জন্য তারা আসলে স্বাক্ষর করে নাই। তো এই যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, এনসিপি এখন বুঝতে পারছে যে জামাত ঠিকই স্বাক্ষর করলো, কিন্তু আমাদেরকে তাদের কর্মীরা যারা আমাদের দলের মধ্যে আছে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে আমাদের দিয়ে আবার স্বাক্ষর করালো না, মানে আমাদেরকে স্বাক্ষর না করতে বাধ্য করলো। তো এই এনসিপি এখন এই বিশ্লেষণটা করার কারণে জামাতের সাথে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে, যে জামাত তো আসলে আমাদের সাথে প্রতারণা করলো, যে কারণে এখন তারা বলছে যে জামাত ইসলামের নিম্নকক্ষের যে আসলে দাবি, এই দাবি মূলত জাতির সাথে এক ধরনের প্রতারণা, যে প্রতারণা এনসিপি আবার গোপনে হয়েছে। জি, রাশেদা কাছে আমরা শুনছিলাম আকন ভাই বেশ কিছু কথা বলতে। আমি একটি কথা বলতে চাই, আপনাকে প্রশ্ন রাখতে চাই। আপনারা সনদে স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করার পরে আবার আন্দোলনের কর্মসূচি দিলেন, কেন এই আন্দোলনের কর্মসূচি আসলে দিলেন? আরেকটি প্রশ্ন আমি, যেটি আপনি বলছিলেন যে আপনারা 27 অক্টোবর কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন, সেই কঠোর কর্মসূচি সম্পর্কে আসলে মানুষের জানার আগ্রহ আছে। সেই কঠোর কর্মসূচি কি? 27 তারিখে দেবো, এর আগে বলবো না। 27 সেটি কি হরতাল, অবরোধ বা ব্লকের এইসব কোনো কর্মসূচি হতে পারে? চিন্তা ভাবনা করে 8 দল যারা আছি, আমরা 8 দল, আরো দল হয়তো আসতে পারে, আরো দল। কঠোর কি হতে পারে? না, সেটা তো কঠোরের ব্যাপারে তো জানা আছে আপনাদের, এদেশের কঠোর আন্দোলন তো জানা আছে। আমরা জানি না আসলে, জনগণের নতুন করে আমরা জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর কোনো প্রতারণা মানে যে অঙ্গীকার নষ্ট করছেন, গণতান্ত্রিক অধিকার, ভোট অধিকার, এগুলো লক্ষ্য করতে পারে নাই এই গতানুগতিক নির্বাচন পদ্ধতিতে। কাজে এইটা করতে কেউ না পারে, জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার এবং শতভাগ জনমতের প্রতিফলন যে নির্বাচনের পদ্ধতির মাধ্যমে, সেটাকে আমরা বলি পিয়ার পদ্ধতি। এবং আমাদের ছোট ভাই রাশেদ একটা কথা বলছে যে স্থায়ী সরকার থাকবে না। এই যে পিয়ার হইলে স্থায়ী সরকার থাকবে না। স্থায়ী সরকার কখন ছিল? আওয়ামী লীগে তো যৌথ সরকার ছিল, 14 দল নিয়ে। বিএনপি তো পক্ষে বিপক্ষে তো আলোচনা আছে, কিন্তু স্থায়ী সরকার মানে স্বৈরাচারী সরকার না। যতবার দেখেছি আমরা স্থায়ী সরকারের নামে তারা স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র তারা কায়েম করেছে। কাজে আমরা মনে করি পিয়ার হলে একটা জাতীয় ঐক্যমতের সরকার পার্লামেন্টে গঠিত হবে, একটা সুন্দর পার্লামেন্ট হবে, এখানে কোনো হানাহানি মারামারি থাকবে না। এবং আমাদের প্রধান নির্বাচন কমিশন পরিষ্কার বলছে, আমরা তো ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলেছি এই পদ্ধতি নিয়ে। উনি বলছেন যদি পিয়ার হয় আমার খুব সহজ হয়, আমার শরীরটা খুব হালকা হয়ে যায়, এই জন্যে যে আমার এত আর্মি, এত পুলিশ, এত বিজেপি, এত আনসার। কিন্তু নির্বাচন কমিশন থেকে বলেছে যে পিয়ারের কোনো সুযোগ নেই, যেহেতু আইনে নেই, সেটা ওখানে সুযোগ নেই। বলেছে ওই তো চাপে আছে তো, যে ডক্টর ইউনূস সাহেব লন্ডনে যাওয়ার পরে ওনাদের চিন্তা ভাবনা সব ঘুরে গেছে না। কে চাপে আছে? না, সবাই লন্ডনে যাওয়ার পরে। উনি কেন লন্ডন বসে কেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন না? উনি তো বলছে ডিসেম্বর টু জুলাই, জুন, তারপর ডিসেম্বর টু এপ্রিল, ডিসেম্বর টু ফেব্রুয়ারি। এটা তো উনি লন্ডন বসে বসলেন না। এরপরে যখন আমাদের ঘোষণাপত্র হলো, সেই ঘোষণাপত্র কোনো কপি আমাদের কাছে দেয় নাই। কি ঘোষণা করবে উনি? অথচ ডাকলেন ওইখানে, ডাককে উনি এটা ঘোষণা করলেন। ঘোষণা করার পরে উনি ওই দিনই রাত্রে ভাষণে উনি ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা করলেন। উনি তো 8 তারিখ ঘোষণা করতেন, উনি 8 তারিখ ক্ষমতা ওই তারিখ করতে পারতেন, সাথে সাথে এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে উনি আলোচনা করতে পারতেন। তা না করে লন্ডনে আসার পরে উনি পাগল হয়ে গেলেন যে কিভাবে একটা দলকে খুশি করা যায় এবং এই দলের হাতে ক্ষমতা দিয়ে কিভাবে আপনার বিদায় নেওয়া যায়। কাজে এখান থেকে কি হওয়ার পর উনি ওখানে যাওয়ার পরেই সমস্ত প্রশাসন ঘুরে গেল আরেকদিকে, তার চিন্তা ভাবনা সম্পূর্ণ পাল্টে গেল। এই পাল্টে যাওয়ার কারণেই এদের প্রতি একটা আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। আজকের দেখেন নাহিদরা, এনসিপি, এরা তো সরকারি দলই। সরকার তাহলে কি এই নির্বাচন কমিশনের অধীনে আপনারা নির্বাচন করবেন? না, নির্বাচন কমিশনের যদি সঠিক নির্বাচন, এখন তো লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। এই যে সরকারের যে অবস্থা, এত মাজা কামড় শক্ত না, এখনো সে মব বন্ধ করতে পারে না। এতগুলো আগুন লাগতেছে সারা দেশে, আগুন, এই আগুনগুলো তথ্য এখনো উদ্বোধন করতে পারতেছে না। আপনারা বলছেন যে একটি দলকে খুশি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতি তো বলে, তাই আমরা একা কেন বলবো? আপনি দেখেন না, আমরা ওনার ফেব্রুয়ারিতে উনি তো বারবার বলছে জুনের মধ্যে, এপ্রিলের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে। তো ওইখানে যে ফেব্রুয়ারি বললেন কেন? ফেব্রুয়ারি কারা চাইলো? ফেব্রুয়ারি আমরা তো জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে রাজি আছি। গণ অধিকার এখন অবশ্য জানুয়ারিতে চাই। হ্যাঁ, জানুয়ারি চাইছে। এইভাবে তো কোনো সমস্যা নাই। কিন্তু উনি এই যে ঘটনাটা উনি ঘটাইলেন, উনি একটা লন্ডনে একটা দলের একটা লোকের সাথে, উনি একটা সরকার প্রধান, উনি সেখানে তো এইভাবে দেখা করে একটা যৌথ বিবৃতি দিতে পারেন না। উনি বিবৃতি দিতে পারেন, কিন্তু যৌথ বিবৃতি দিল মানে কি? একটা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এক জিনিস, শান্তিকে মানবতাবিদ্যা হওয়া এক জিনিস, রাষ্ট্র চালানো আর এক জিনিস। আমাদের উনি যখন প্রথম ক্ষমতা নেয়, দ্বিতীয় দিন আমাদের আমির সাহেবের সাথে অনেক সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনার ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আপনার ধারণা কি? উনি বলেন যে আমি জানি উনি একজন ভালো অর্থনীতিবিদ, সেই হিসেবে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু উনি রাজনীতিবিদ কিনা এটা ওনার কার্যকলাপে প্রমাণ করবে উনি ভালো রাজনীতিবিদ কিনা। আজকে দেখেন এই যে একটা পর একটা ঘটনা তো ঘটতেই আছে। আজকে এনসিপির সাথে বিরোধ হয়ে গেল সরকারে, অথচ এরা তো সরকারই। এই যে আমার ছোট ভাই বললো জাতিসংঘে নিয়ে গেল,
কেন জাতিসংঘে নিল? তখন তো তাদের রেজিস্ট্রেশন নাই, এবং ঐক্যমত্য কমিশনে তাদের যে সম্মান শ্রদ্ধা দেখা হয়, তার টাইম টু টাইম তারা বৈঠক করে ওখানে সরকারের সাথে করে। প্রশ্ন ছিল যে এই জন্য আমি পরিষ্কার বলি, দেশের যদি কোনো স্থায়ী সমাধান হতে হয়, জনগণের শতভাগ মতের প্রতিপালন করতে হয়, একটা স্থায়ী সরকার গঠন করতে হয়, এবং একটা কার্যকরী সংসদ এবং মেধার একটা প্রতিনিধি সংসদ করতে হয়, ওই নায়িকা গায়িকা দেয় না, মেধাবীরা যাবে সংসদে। এখানে এরা পিয়ারের মাধ্যমেই মেধাবীরা সংসদ, কারণ আমি 300 আসনে প্রার্থী ঘোষণা করবো, তো আমি যদি 10% ভোট পাই 30 জন, তা 30 জনে তো কোন 30 জন দেবো আমি? যারা সবচেয়ে মেধা, যোগ্যতা, সততা এক নম্বর, তাদের তো পাঠাবো। কাজে এই জন্য সংসদটা অকার্যকর হওয়ার কোনো স্কোপ নাই, একমাত্র পিয়ারের মাধ্যমে একটা কার্যকরী একটা সংসদ হতে পারে, এবং এটা আমরা স্থায়ী সরকার এবং জনমতের শতভাগ প্রতিফলন ঘটানোর মাধ্যমে যে সরকার হবে, সেই সরকারই পারবে জনপ্রত্যাশা পূরণ করতে। বারবার আন্দোলন সংগ্রাম করতে হবে না। আমি পরিষ্কার বলেছি, যদি এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়, চেতনা যদি ব্যর্থ হয়, তাহলে গণবিপ্লবের সূচনা হবে। জি, মানে আপনি যদি দাবি আদায় করতে পারেন, সেক্ষেত্রে হয়তো পিয়ারের পদ্ধতিতে নির্বাচন হবে। আমি রাশেদ খানের কাছে আসতে চাই, শেষ করবো আপনাকে দিয়ে। আসলে কি মনে হচ্ছে আপনার কাছে, পিয়ার নিয়ে কি ঝুলে থাকবে, নাকি আসলে প্রচলিত যে নির্বাচন পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নির্বাচন হবে? দেখেন, শেষ পর্যায়ে চলে এসেছি যেহেতু আমরা। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, জামাত স্বাক্ষর করেছে, ইসলামী আন্দোলন করেছে, আমরা করেছি, অধিকাংশ দল করেছে, গতকাল দেখলাম গণফোরামও করেছে। এখন বাকি থাকলো শুধুমাত্র এনসিপি এবং কয়েকটি আপনার বাম প্রগতিশীল দল, যাদের ক্ষেত্রে আবার যে বিরোধ সেটি হলো যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। তারা সাধারণত এই মানে আদর্শকে সামনে রেখে রাজনীতি করে, যে কারণে এই আদর্শের সাথে তারা ছাড় দিবে না, এবং এইটা তারা আসলে সবসময় ঐক্যমত্য কমিশনে জানিয়েছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ আবার যেটি মনে করে যে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসলে আওয়ামী লীগ এক ধরনের নেতিবাচক রাজনীতি করেছে, এবং বাংলাদেশকে আসলে ভারতের হাতে সঁপে দেওয়ার জন্য এই ধরনের ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এটা আসলে অন্তর্ভুক্ত করেছে। দেখেন, ভারতের চাপে নাকি ওই সময় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্ত হয়, অথচ এদেশের মানুষ কিন্তু ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। যে কারণে এইবার মূলনীতিতে যে পরিবর্তনটা, সেটা হলো যে ধর্মনিরপেক্ষতা নিয়ে যেহেতু বিতর্ক আছে, সুতরাং এখন এই বিতর্ক আমরা রাখতে চাই না। গণ অভ্যুত্থানের পরে জনগণের ম্যান্ডেট সেটি হলো যে আমরা এখন ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা এইটা অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনতা এইটা মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সমাজতন্ত্র, বাংলাদেশে তো আসলে এই সমাজতন্ত্র কখনো ছিল না, তো যে জিনিসটা কখনো ছিল না, যখন মানে ভবিষ্যতে সম্ভব না, সেই জিনিসটা কেন রাখবো? যে কারণে সমাজতন্ত্র এটা আসলে সেখান থেকে আপনার সরিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, তাদের সেই আদর্শের জায়গায় আমি কোনো আঘাত করতে চাই না, এই আদর্শ তাদের থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে এনসিপি কেন স্বাক্ষর করলো না, সেটি নিয়ে এখন সমস্যা বা সংকট। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, যখন এয়ারপোর্টে তাকে আসলে রিসিভ করা হয়, সেখানে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদরা, নাহিদ ইসলামরা, কিন্তু যখন আসলে স্বাক্ষর অনুষ্ঠান, সেখানে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ বা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, এটা দেখাচ্ছে ছবিটা তিনি বিশ্লেষণ করেছেন। ক্ষমতায় থাকলে তাদের কদর থাকে, ক্ষমতায় বসার আগে একরকম আর ক্ষমতায় বসার পরে অন্যরকম। ভাই যেটি স্পষ্ট করলেন যে এই সরকার তো এনসিপির সরকার, ভাই বললেন একটু আগেই। তো এনসিপির সরকার যদি এনসিপিকে মূল্যায়ন না করে, সেই দোষটা কি আমাদের? যখন আপনাদেরকে জাতিসংঘে নিয়ে যায় আর আমাদেরকে অবমূল্যায়ন করে, তখন আপনারা হাততালি মারেন, আর যখন অন্য দলগুলোকে একটু মূল্যায়ন করে, আপনাদেরকে অবমূল্যায়ন করে, তখন ধিক্কার জানান। এইটা কোন চরিত্র? তো আপনাদের সরকারের সাথে আপনাদের নির্বাচন নিয়ে বিরোধ হয়েছে, নাকি পিয়ার নিয়ে বিরোধ হয়েছে, নাকি অন্য কোনো লেনদেন নিয়ে বিরোধ হয়েছে, সেটা তো আমরা জানি না। নাহিদ ইসলাম, আপনি নিজেই তো এই সরকারের নিয়োগকর্তাদের একজন, তাই না? এবং আপনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন যে লিয়াজু কমিটির সদস্য, তাদের পরামর্শে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তাহলে দায়টা কি? এই সরকার যে ভুল করছে সেই দায়টাও আপনাদের। এই সরকার যদি সফল হয়, অবশ্যই আপনারা সেই সফলতার ভোগ করবেন, কিন্তু 1 বছরে বা 14 মাসে আমরা তো এই সরকারের সফলতা খুব বেশি দেখছি না। এই সরকার, যেটি পীর সাহেবের কথা তিনি বললেন, যে পীর সাহেব বলেছিলেন যে তিনি একজন ভালো অর্থনীতিবিদ, তিনি কতটুকু ভালো রাজনীতি করবেন সেটা আমরা জানি না। দেখেন, আমি শুরু থেকে বলে আসছিলাম যে এই সরকার তো আসলে মানে এনজিও, ব্যক্তিত্ব, শিক্ষক, বৃদ্ধ আমলা, তাদের মাধ্যমে গঠিত সরকার। তো এই সরকার এখন বলছে, সরকার একজন উপদেষ্টা দেখলাম তিনি বলছেন, পরিকল্পনা উপদেষ্টা, যে আমলারা আমাদের কথা শুনছে না বা সচিবরা আমাদের কথা মতো কাজ করছে না। তো আপনারা কেন এই সচিবদেরকে চেঞ্জ করেন নাই? আজকে বলছেন যে প্রশাসনটা চেঞ্জ করতে পারেন নাই, কেন পারেন নাই? দায়টা কি আমাদের? এই দায়টা যদি কোনো দলকে নিতে হয়, সেটা নাহিদ ইসলামদেরকে নিতে হবে। কারণ কোন জায়গায় ডিসি বসবে, কোন জায়গায় এসপি বসবে, কোন জায়গায় পরিবর্তন হবে, এগুলো সব
ওই ছাত্র উপদেষ্টাদের পরামর্শেই কিন্তু সবকিছু হয়েছে। আজকে ছাত্র উপদেষ্টারা একজন পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পরে তিনি আর দায় নিতে চাচ্ছেন না। বাকি যে দুজন আছে সেই দুজনও কি দায় নিবে কি নিবে না সেটি নিয়ে প্রশ্ন আসে। মানে আপনি যে আগে প্রশ্ন করেছিলেন যে নির্বাচন আসলে আমরা কেন আসলে নভেম্বরে চাচ্ছি, জানুয়ারিতে, দুঃখিত, কেন আমরা জানুয়ারিতে চাই, দেখেন আমরা এর আগেই বলেছিলাম যে নির্বাচন ডিসেম্বরে হওয়া দরকার, কারণ এই সরকার তো সফল হতে পারবে না। এই সরকার যে সফল হতে পারবে না সেটা তো শুরু থেকে আমরা বলে আসছি। যখন আমরা এই সরকারের সমালোচনা করেছি তখন আমাদেরকে বলা হতো জুলাই গাদ্দার। আমরা যে ভাষায় ওই সময় সমালোচনা করতাম আর আমাদেরকে এই বর্তমান এনসিপির নেতারা জুলাই গাদ্দার বলতো, আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ তার থেকে বেশি কঠোর এবং তীব্র ভাষায় তারা সমালোচনা করছে। তাহলে তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে কি বলবেন? আমাদেরকে তো নানানভাবে আমাদের অপদস্থ করা হয়েছে, আমাদেরকে কটাক্ষ করা হয়েছে, আমরা নাকি সরকারের ব্যর্থ করার জন্য চক্রান্ত করতেছি। তো আমার কথা হলো যে এই যে উপদেষ্টারা সেভ এক্সিট নিবে, আপনারা এই কথা বলে এই সরকারের প্রতি এক ধরনের অনাস্থা সৃষ্টি করছেন। এর মাধ্যমে তো আপনারা আরেকটি ১-১১ ডেকে আনছেন। এই সরকার যদি পুরোপুরি ব্যর্থ হয় তাহলে কি হবে? আরেকটি ১-১১ আসবে এবং আরেকটি ১-১১ আসলে ভাই বলল যে এই সরকার যদি এই কাজগুলো না করে তাহলে এই আরেকটি মহাবিপ্লব হবে। আমি মনে করি একটি মহাবিপ্লব না, বরং এই সরকার ব্যর্থ হলে এবং এই সরকার যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে না পারে তাহলে সেক্ষেত্রে আবার আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে আসার পরে আকন ভাইদের, রাশেদ খানদের, নাহিদ ইসলামদের ফাঁসিতে ঝুলাবে। সুতরাং মতপার্থক্য থাক, কোনো সমস্যা নাই, পিয়ার নিয়ে মতপার্থক্য থাকুক, কিন্তু নির্বাচনে প্রত্যেকটা দলকে অংশগ্রহণ করতে হবে। যেহেতু জুলাই জাতীয় সনদ নিয়ে মতপার্থক্য ছিল তারপরেও দলগুলো স্বাক্ষর করেছে, এখন তো নির্বাচন ডিসেম্বরে দিলেও কোনো সমস্যা নাই। সেই জায়গায় আমরা মনে করছি যে কেন ফেব্রুয়ারিতে হতে হবে, জানুয়ারিতে হয়ে যাক, সমস্যা কি? বছরের শুরুতে নির্বাচনটা করেন, এরপরে সরকার, নতুন সরকার এসে সংস্কার করবে, আমরা সেই সরকারকে বাধ্য করবো সংস্কার করতে। শোনেন, আগামীতে যে সরকারই আসুক না কেন এই সরকারকে সংস্কার অবশ্যই করতে হবে। এদেশে ২০০০ মানুষ শহীদ হয়েছে, এদেশে ৩০,০০০ আহত যোদ্ধা, আমরা কি ৯০-এর মতো না ২৪-এর মতন বারবার অভ্যুত্থান করবো? যেটি আকন ভাই বললেন, এই দেশে আর কোনো অভ্যুত্থানের প্রয়োজন নাই। যারাই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে সংস্কার করতে হবে। যারা সংস্কার করবে না, জনগণের সাথে বেইমানি করবে, তারা কিন্তু বুঝতেছে যে আমরা যদি জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে রাজনীতি করি তাহলে আমাদের অবস্থা কিন্তু আওয়ামী লীগের মতো হবে। সুতরাং আমি মনে করি আগামীতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তার দীর্ঘমেয়াদী রাজনীতি, তার দলের রাজনীতি বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই তাকে সংস্কার করতে হবে, সংস্কার হতে হবে, সংস্কারের বিকল্প কিছু নাই। তবে মাথায় রাখতে হবে, ঐক্যমত কমিশন ৯ মাসের আলোচনা আমরা কিন্তু শতভাগ ঐক্যমতে আসতে পারি নাই, 20% ভিন্নমত ছিল। এই ভিন্নমতের প্রতি আকন ভাইকে শ্রদ্ধা জানাতে হবে, আমাকে শ্রদ্ধা জানাতে হবে। এই ভিন্নমতকে নিয়েই গণতন্ত্র, এই গণতান্ত্রিক ধারাবাহিকতা সামনে আরো বেশি প্রসিদ্ধ হোক, সেই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।